আজকে হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ। আজকে থেকে ভাবছি যে বিসিএসের প্রশ্নগুলো পড়ে ফেলবো। এই জন্য আজকে থেকে বিসিএসের পড়াটা শুরু হবে। প্রথমে 46তম বিসিএস শুরু হবে। আজকে সেশন 1। আজকে সারাদিন পড়াশোনা করিনি, একটু ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাক, শুরু করা যাক। আলোটা একটু বাড়িয়ে দিই। বিসিএসের বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? বাংলা ভাষায় উ উচ্চারণকালে জিহ্বা উচ্চ স্থানে থাকে। উচ্চারণের সময় জিহ্বার উচ্চতা অনুযায়ী জিহ্বাকে সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং সম্মুখ আর পশ্চাৎ অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। নিচের ছকে দেখানো হলো। উচ্চ রস্বই উ সংবৃত, উচ্চ মধ্য এ ওই অর্ধ সংবৃত, নিম্ন মধ্য ইয়া এ অ অর্ধবিবৃত, নিম্ন আ আ বিবৃত। বাংলা শব্দ ভাণ্ডারে অনিবার্য জাতির ব্যবহৃত শব্দ। বাংলাদেশে আদিম অধিবাসী অনার্যদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব ভাষাকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি, 20 কোল ভাষা, পেট বা উদর তামিল ভাষা, চুলা উনুন মুন্ডারি ভাষা। এরূপ কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢিগি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। অন্যদিকে প্রাচীন ভারতীয় অনার্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যেসব ভাষা বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে দর্শন শব্দ বলে। আর প্রাচীন ভারতীয় অনার্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলে। বইটা অনেক তথ্যবহুল বই এটা। ওকে, বিজ্ঞানী ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থ রচয়িতা তিনি মোহাম্মদ আব্দুল হাইম। এখনের বিসিএসের প্রশ্নগুলো অনেক কঠিন হয়, আগে ছিল সোজা, এখন অনেক গভীর থেকে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নগুলো করা হয়। ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাই 1919 থেকে 1929 বাংলা সাহিত্যের অগ্রগণ্য নাম। বাংলা ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তার রচিত ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব গ্রন্থটি তাকে আন্তর্জাতিক খ্যাতি দান করে। ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমান সম্পন্ন গবেষণা গ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। তাছাড়া সাহিত্য ও সংস্কৃতি বিলাতে 700 দিন, তোষামোদ ও রাজনীতির ভাষা, বাংলা সাহিত্য, সৈয়দ আলী হাসানের সঙ্গে যৌথভাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি পাকিস্তান আমলে বাংলা ভাষার প্রতি নানা নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের প্রতিবাদে লেখনী ধারণা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম প্রকাশিত ষান্মাসিক সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠিত সম্পাদক ছিলেন। বাংলা বর্ণমালা যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর হচ্ছে 2টি। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ একসঙ্গে উচ্চারিত দুটি স্বরধ্বনিকে যৌগিক
বা দ্বিস্বর বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25। যৌগিক স্বরধ্বনি 25। আর বাংলা বর্ণমালায় যৌগিক সার জ্ঞাপক দুটো বর্ণ রয়েছে, ওই আর ঔ। উদাহরণ কৌ, কৌ, বৌ, বৌ। অন্য যৌগিক স্বরের নিম্নরূপ কোনো বর্ণ নেই। যোগরূঢ় শব্দ কোনটি? কলম, মলম, বাঁশি, শাখামৃগ। শাখামৃগ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। শাখামৃগ, শাখা থেকে যে মৃগ অর্থাৎ পরিত্যাগ করে যোগরূঢ় অর্থ হয়। যোগরূঢ় অর্থ হয়। বাবা যথেষ্ট কঠিন আছে এখানকার। এটা হচ্ছে 2.3%। ও 2000 হয়ে যাচ্ছে ইউটিউব সার্চ করে। $904, 1904।
রিসিভ করতে হবে, রিসিভ করতে হবে। ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাই। ওকে, বিরাশি, 104, রিসিভ করা যায়। বানর যৌন শব্দের আরও কয়েকটি উদাহরণ: পঙ্কজ রাজপুত, পঙ্কজ রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি, জলধি ইত্যাদি। উপসর্গ: অন্যদিকে বাঁশি, রুড়ি এবং কলম আরবি শব্দ। বাঁশি, রুড়ি এবং কলম, মলম আরবি শব্দ। উপসর্গ শব্দ: সু, বি নিয়ে 4টি উপসর্গ শব্দ। উপসর্গ শব্দ: বিদ্যা, বিদ্রোহী, সুবিনি, এই 4টি উপসর্গ বাংলা তর্জমা শব্দ পাওয়া যায়। সুবিনি, সুবিনি, এই 4টি উপসর্গ বাংলা ও তৎসম শব্দে পাওয়া যায়। এখানে বিরোধিতা অর্থে তৎসম উপসর্গ বি যোগে বিদ্রোহী শব্দ গঠিত হয়েছে। মতো পড়ি জানতে বিরোধিতা অর্থে বিরোধিতা অর্থে 2532। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। সরোবর শব্দটি সমাপ্তি বিভক্তি যোগে গঠিত হয়েছে। বাংলা শব্দের বিভক্তি 7 প্রকার, যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী।
কোনটি প্রত্যয় সাধিত শব্দ? সংস্কৃত ঐকিক 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 সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ইগ যোগে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ইগ যোগে তৎসম্পর্কিত অর্থে বিশেষ শব্দ হলো এ যোগ ইক, এ যোগ ইক, ঐকিক। এরকম আরও উদাহরণ: অনুযোগ ইক, আণবিক, ইচ্ছা যোগ ইক, ঐচ্ছিক, প্রত্যাহিক, কায়িক ইত্যাদি। অন্যদিকে ভাই বোন দ্বন্দ্ব, পথের রাজা, রাজপথ ষষ্ঠী তৎপুরুষ সমাস যোগে এবং ব কলম ফাঁসি উপসর্গ ব উপযোগের শব্দ। ব উপযোগের শব্দ শিরোচ্ছেদ শব্দ শুনতে বিসর্গর পরে অঘোষ মহাপ্রাণ শিরোচ্ছেদ বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীষ ধ্বনি হয়। যেমন চ বা চ অথবা ছ, স্বচ্ছ, নিশ্চয়, শিরোচ্ছেদ ঠ ঠ ঠ, ধনুষ্টঙ্কার নিষ্ঠুর নিষ্ঠুর। নিষ্ঠুর। নীলকর কোন সমাসের? নীলকর কোন সমাসের অতীত? নীল চাষ করে যে নীলকর। উপপদ তৎপুরুষ সমাস নীলকর উপপদ তৎপুরুষ সমাস। নীলকর উপপদ তৎপুরুষ
তৎপুরুষ সমাস, উপপদ 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 তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। 34 12 কাকা নীল কোন সমাস নীল চাষ করে দেন কত উপপদ তৎপুরুষ সমাস। উপপদ উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়াপদের সঙ্গে কৃত পদ যুক্ত হয় সে পদকে উপপদ উপপদ বলে। সে পদকে উপপদ উপপদ বলে। কৃদান্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আরও উদাহরণ: জলে চরে যে জলচর, জল দেয় যে জলদ, অঙ্কে জন্মজাত অঙ্কজি। এরূপ গৃহস্থ সত্যবাদী, ইন্দ্রজিৎ ছেলে ধরা, ধামা ধরা, পকেটমার, মাছি মারা, বর্ণজোড়া, পা ঝাঁটা, ছা পোষা ইত্যাদি। প্যাডাগোগি শিক্ষাতত্ত্ব কো-এডুকেশন, সহশিক্ষা, ফিমেল এডুকেশন, নারী শিক্ষা। শিক্ষাতত্ত্ব শিক্ষাতত্ত্ব বঙ্কিমের রিজু মানে সহজ না। বঙ্কিমের বেলা শব্দ আছে রিজু। অন্যদিকে বন্ধুর মসৃণ, অসম, সমান, সমান। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে 13 খ 1992। বাংলা বানান নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয় 1976 সালে। 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়মের প্রথম সংস্করণ এবং 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1986 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। এ নিয়ম প্রকাশিত হয় 1992 সালের জানুয়ারি মাসে। 1992 সালের জানুয়ারি মাসে কোন বানানটি শুদ্ধ বানানো হলো মূলা, ধুলি। শুদ্ধ বানানো হলো মূলা। 20 শতকের সূচনায় কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শিক্ষিত লোকেদের গত ভাষা, লেখ
রীতি আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। এটি তখন চলতি রীতি নামে পরিচিতি পায়। চলতি রীতি নামে পরিচিতি পায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলতি ঋতু সাধু রীতি জায়গা দখল করে। ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতির আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতি নতুন নাম করা হয় প্রমিত ঋতু। এই প্রমিত ঋতুতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখলে ধুলা, তুলা, মূলা, পূজা সবচেয়ে ইত্যাদি লেখা উচিত। নদীয়া সমুদ্র নদীর সমর্থক শব্দ তটিনী। নদীর সমর্থক শব্দ তটিনী, স্রোত স্পন্দনে, স্রোতস্বরে, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলেনে, কল্লোলে, সাংসরিত, কুলবতী, নির্ঝরে ইত্যাদি। অন্যদিকে সিন্ধু, সাগর, হিল্লোল, ঢেউ এবং নির্ঝর, ঝর্ণা শব্দের প্রতিশব্দ। চর্যাপদের কবিরা হলেন সহজ গানী বৈদ্য। সহজ কিরকম সহজ? বাংলা সাহিত্যে প্রথম আদি নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন। এটি মূলত বৈদ্য সহজে বাংলা সাহিত্যে প্রথম আদি নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন। এটি মূলত বৈদ্য সহজিয়াদের সাধন সঙ্গীতে বৈদ্য সহজিয়াগণ গানগুলো রচনা করেন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে 1907 সালে এটি আবিষ্কার করেন। 1916 সালে তার সম্পাদনায় যখন চর্যাপদ প্রকাশিত হয়, এটির নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৈদ্যগান বা দোহা। উল্লেখিত প্রশ্নে মহাঘানী, বজ্রঘানী ও সহজগানী শব্দটি যথাক্রমে মহাজানী, বজ্রজানী, সহজজানী হবে। জানি হবে না, জানি শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। শূন্য পুরাণ হলো রামাই পণ্ডিত রচিত 51টি অধ্যায় সম্বলিত গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য। এর প্রথম 5টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয় এবং পরবর্তী 46টি অধ্যায় ধর্ম পূজার রীতি পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এই কাব্যে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বর্ণনা আছে এবং নিরঞ্জনের রুমা এই শূন্য পুরাণ কাব্যেরই অংশবিশেষ গ্রন্থটি
গ্রন্থটির পুঁথিতে কোনো নাম না থাকায় নগেন্দ্রনাথ বসু নগেন্দ্রনাথ বসু 1914 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন। যোগেন্দ্রনাথ রায়ের মতে একাদশ শতকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে এবং সুকুমার সেনের মতে ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে শূন্যপুরাণ রচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের সার্বজন স্বীকৃত প্রথম নিদর্শন হলো বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। 1909 সালের 1300 কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্য গ্রামে নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুঁথি সংগ্রহ করেন। পরবর্তীতে 1916 সালে তারই সম্পাদনায় পরবর্তীতে 1916 তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়। অন্যদিকে বড়চণ্ডীদের জন্মস্থান বীরভূমের নানুর গ্রাম। শ্রীকৃষ্ণের জন্মস্থান নবদ্বীপ। যথাযথ প্রাপ্তি নেপালের রাজ দরবারে গ্রন্থ নবদ্বীপ এবং যথাযথ শ্রীকৃষ্ণের নবদ্বীপ আর নেপালের রাজা যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। যে সবে বঙ্গেত জন্মি হিংসে জন্মি হিংসে বঙ্গবাণী যে সে সব কাহার জন্ম নির্ণয় ন জানে।
সে সব কাহার জন্ম নির্ণয় না জানে, সে সব কাহার নির্ণয় না জানি, সে সব কাহার নির্ণয় না জানি। প্রশ্নের কবিতা অংশটুকু মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতা থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গবাসী ও বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতা নিদর্শন দুর্লভ। এছাড়া ইউসুফ জুলেখা, লালমতি, হানিফার লড়াই, সয়ফুলমূলক নসিহতনামা, শিহাবুদ্দিন ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ। মধুমালতী কাব্যের রচয়িতা মোহাম্মদ কবির। মধুমালতী কাব্যের রচয়িতা মোহাম্মদ কবির। আলাওল কোন শতাব্দীর কবি? মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সপ্তদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার ফতেহাবাদ গ্রামে, মতান্তরে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। আলাওলের কাব্য রচনার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আরাকান রাজসভার অমাত্য কোরেশি মাগন ঠাকুর। আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থ প্রণেতা। তার মোট 7টি কাব্য হলো আখ্যান কাব্য, পদ্মাবতী, সতী, ময়নালোর, চন্দ্রাণী, সপ্তপয়কর, সয়ফুলমূলক, বদরুজ্জামান, সিকান্দার নামা, নীতিকাব্য, তোহফা এবং সঙ্গীত বিষয়ক কাব্য রাগতালনামা।
বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি বলা হয়েছে? রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাটিয়ালি গান। 21 বাউল গান। বাউল সঙ্গীত বা বাউল গান হলো আদ্য তত্ত্ববাদের চেতনাপুষ্ট লোকসঙ্গীতের এক বিশেষ ধারা, যা হিন্দু শাস্ত্রের ভক্তিবাদ ও একই সাথে সুফি সঙ্গীত দ্বারা প্রভাবিত। বাউল গানে শ্রেষ্ঠ হলেন লালন শাহ। বাউল গানের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সঙ্গীত মাধুর্য অধুনা বিশ্ববাসীর মন জয় করেছে। মানবতার ইতিহাসে এই বাউল সঙ্গীত অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো 2005 সালে একে মাস্টারপিস অব দ্য ওরিয়াল অ্যান্ড ইনট্রাঞ্জিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে 2008 সালে ইউনেস্কোর অপরিমেয় সংস্কৃতি ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইন্টারগভার্নমেন্টাল কমিটির তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সঙ্গীতকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অনেক তথ্য এখান থেকে পাওয়া যাবে। ওয়াও, 196। চণ্ডীচরণ মুন্সিকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। অনেক গভীর পর্যন্ত বিষয় আর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েসলি কর্তৃক 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। চণ্ডীচরণ মুন্সি ছিলেন এই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তার রচিত গ্রন্থ হলো তোতা ইতিহাস। এছাড়া তিনি ভগবদ গীতার অনুবাদ করেন। চণ্ডীচরণ মুন্সি ছিলেন ভগবদ গীতার অনুবাদ করেন। রত্ন পরীক্ষা গ্রন্থ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হলো রত্ন পরীক্ষা। 1820 থেকে 1891 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু। 1886 সালে আগস্ট মাসের কচ্ছাচিত উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে তিনি এটি প্রকাশ করেন। কচ্ছাচিত উপযুক্ত ভাইপো সহচরস্য নামে তিনি প্রকাশ করেন। এছাড়া প্রভাবতী সম্ভাষণ, আত্মচরিত অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, বিধবা বিবাহ প্রচলিত হয় উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়াই উচিত কিনা এতদি বিষয়ক বিচার, শব্দমঞ্জরি প্রভৃতি তার মৌলিক গ্রন্থ। স্বর্ণকুমারী দেবীর বিতাল নাম
1980। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মানে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ না? দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় বোন বাংলা সাহিত্যের প্রথম দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় বোন বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর পিতা স্বর্ণকুমারী দেবীর পিতা ছিলেন মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেমন তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন, তেমনি বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে একজন বিশিষ্ট লেখক হিসেবে উল্লেখযোগ্য ছিলেন। বাংলা ভাষা, সংস্কৃত ব্যাকরণ, ব্রাহ্মধর্ম, ব্রাহ্ম বিবাহ প্রণালী ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌমা তাহলে কবি ছিল, সব কবি হিসেবে জন্ম হয়েছে। বিষ্ণুদেব ঘোষনবিশ 26 বেদিক আলো। বিষ্ণুদেব ঘোষ নবীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। বিষ্ণুদেব ঘোষনবীশ বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের একটি চরিত্র। কমলাকান্ত বিভিন্ন মেজাজের লঘু ঢঙে লেখা ব্যক্তিগত প্রবন্ধ। কমলাকান্ত নামক চরিত্রের জবানিতে প্রবন্ধটি রচিত। গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে কমলাকান্তের দপ্তরে 14টি প্রবন্ধ, দ্বিতীয় খণ্ডে কমলাকান্তের পত্রে 5টি প্রবন্ধ এবং তৃতীয় খণ্ডে কমলাকান্তের জীবনবন্দী। কমলাকান্তের জীবনবন্দী 130 থেকে 230। আবার ডাউন খেয়ে যাচ্ছে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। 19 শতকের বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্রের। 19 শতকের বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের দুঃখের উপর দুঃখ এর উপজীব্য। দীনবন্ধু মিত্র হ্যারিয়েট বিচার স্টোরি এবং আঙ্কেল থমাস কেভিন উপন্যাসী ঘটনার আদলে এটি রচনা করেন। নেটিভ ছদ্মনামে মধুসূদন দত্ত নাটকটি অনুবাদ করেন। নেটিভ ছদ্মনামে মধুসূদন দত্ত রচনা দেন এবং
দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, ইন্ডিগো প্লান্টিং মিরর এটি বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক। এই নাটকটি অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। 2000 হয়ে যাবে, 2000। ইয়েস। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? সাতাশে খ রক্ত করবী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক রক্ত কবরীর একটি চরিত্র হলো রঞ্জন। 1330 সালে শিলিং এর শৈলবাসে রচিত প্রথম নাম ছিল যক্ষপুরী। 1331 সালে আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। এ নাটকে মূলত ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান দেখানো হয়েছে। এর অন্যতম আরেকটি চরিত্র নন্দিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য দুটি নাটকের চরিত্র বিসর্জনে অর্পণা, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দ, মাণিক্য, ডাকঘরে অমল সুধা, মাধব দত্ত ঠাকুরদা। তৈল প্রবন্ধটি লিখেছেন। পরবর্তী খণ্ডকে থেমে গেল। ও এটা উপরে যাচ্ছে 48। তৈল প্রবন্ধটি লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম নেতা 28 হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর রচিত একটি প্রবন্ধ হলো তৈল। তিনি প্রবন্ধটিতে আমরা কে, কোথায় এবং কিভাবে তোষামোদ করি তা সরস ভাষার পাঠকের সামনে উপস্থাপন করেছেন। তার রচিত অন্যান্য গ্রন্থ বাল্মীকিয় জয়, মেঘদূত ব্যাখ্যা, কাঞ্চনমালা, 1000 বছরের পুরাণ, বাংলা ভাষার বৌদ্ধ গান, দোহা, বনের মেয়ে উপন্যাস, প্রাচীন বাংলার গৌরব বৌদ্ধ ধর্ম ইত্যাদি। বৌদ্ধ ধর্ম ইত্যাদি। one. Yes, I can. Yes.
ইয়েস, আমার 2000 ভিউ পূর্ণ হয়ে গেছে ইউনিক শর্ট চ্যানেলে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 2003 ভিউ, আই ক্যান বিলিভ দিস। ওকে, এই পড়া শেষে আপনাদের দেখাবো সেটা। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা, বাংলা সাহিত্যের বামপন্থী ভাবধারার বিশ্বাসী 30-এর দশকের অন্যতম এবং পঞ্চপাণ্ডবের একজন কবি বিষ্ণুদেব রচিত কাব্যগ্রন্থের নাম রেখেছি কোমল গান্ধার। 22শে শ্রাবণ আশ্বিনে বহু বড়া কালের রাখাল শিশু, আমার স্বপ্ন শিশির ইত্যাদি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা উর্বশী, অটমিশ, চোরাবালি, সাত ভাই চম্পা, সন্দীপের চর, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাছো ইত্যাদি বিষ্ণুদেব আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিষ্ণুদেবের আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ওমন রমজানের ওই রোজা শেষে এলে কুশরত গানের রচয়িতাকে কবি নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বারবার কাজী পড়তে গিয়ে কবি হয়ে যায়, সরি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির, আমার 2000 ভিউ পূর্ণ হয়ে গেল একটি ভিডিওতে। থ্যাংক ইউ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় আনন্দের উৎসব ঈদ উল ফিতর নিয়ে কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান। কাজী নজরুল ইসলামের শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে 1931 সালে কবি এই গান রচনা ও সুরারোপ করেন। গানটি প্রথমে গ্রামীণফোন কোম্পানি, বর্তমানে সারেগামাপা ইন্ডিয়া লিমিটেড দ্বারা গানটি গ্রামীণফোন কোম্পানি আব্বাস উদ্দিনের কণ্ঠে রেকর্ড করা হয়। তাছাড়া দুর্গম গিরি, কান্তামরু, কারার লৌহ কপাট, এই শিকল পরা সল ইত্যাদি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রহমান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো অদ্ভুত আধার এক। উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে সাংবাদিক নাদিম ইউসুফকে ঘিরে। 25শে মার্চ রাতে পাক সেনাদের আতর্কিত আক্রমণে যখন ঢাকা আক্রান্ত, তখন নাদিম স্ত্রী ও 3 সন্তান নিয়ে নিজ গ্রামে পালিয়ে আসেন। এরপর বোনের কথা মতে সে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভারতে গমন করবে নাকি ঢাকায় ফিরবে, এমন মনস্তর ফুটে ওঠে। শামসুর রহমান আরও 2টি উপন্যাস অক্টোপাস, নিয়ত মজান্ত এবং এলো সে অবেলায়। ওকে,
এখানে সেশন 1 ডান, সেশন 1 ডান, দেখা হচ্ছে সেশন 2তে, দেখা হচ্ছে সেশন 2তে। এখন আপনাদের একটি খুশি সংবাদ দেখাই, চলেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। সেটা হচ্ছে গিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে দেখেন 2015 ভিউ কমপ্লিট হয়ে গেছে, 2015 ভিউ। এটা আমার জন্য যে কত বড় প্রাপ্তি সেটা বলে বোঝাতে পারবো না। এবং আমার আরেকটি ভিডিও, আমি আশা করি এই ভিডিওটাই দেখা যায় না কেন, আরেকটি ভিডিও, এই ভিডিওটাই আমি আশা করি ভালোভাবে এসিও করেছি, এটাই আসলে অনেক ভিউ আশা করতেছি। এটা উঠতেছে, আপনারা দেখলেনই। তো একটা কাউন্টিং আপনাদের একটু দেখাই দিই, একটু ধৈর্য ধরে থাকেন। 2015, এটা আমার জন্য যে কত বড় প্রাপ্তি এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার একটা শর্টস চ্যানেল, এখানে আমি শর্টস ভিডিওগুলো আপলোড করি। তো এই ধরনের যদি ভিউ বাড়ে সেটা অনেক বড় অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়ায়। বড় একটু আপনাদের দেখাই, একটা বড় কোনোটাই। কি হলো, একটাও তো বাড়ে না। আপনাদের দেখাবো বলে কি বাড়তেছে না? সাত 267 আর 2015। ইয়েস, দেখছেন একটা বেড়ে গেল, এখানে একটা বেড়ে গেল। থ্যাংক ইউ যারা ভিডিওগুলো